মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে অবস্থিত পবিত্র দ্বীপে বিরাজমান ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতীয় আধ্যাত্মিকতার এক উজ্জ্বল প্রতীক। দ্বীপটার আকৃতি ওম চিহ্নের মতন হওয়ায় এই দ্বীপটির নামই হয়েছে ওমকারেশ্বর, যা নিজেই এক আধ্যাত্মিক তাৎপর্য বহন করে চলেছে। আমাদের সনাতন ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম, যেখানে স্বয়ং মহাদেব জ্যোতির্রূপে বিরাজমান। এই তীর্থের ধার্মিক গুরুত্ব যেমন অপরিসীম, ঠিক তেমনি মানসিক শান্তি ও অন্তরাত্মার উন্নতির ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। মা নর্মদার বয়ে যাওয়া কলকল শব্দ, মন্দিরের ঘণ্টার ধ্বনি এবং ভক্তদের ভক্তিময় সঙ্গীত মিলিয়ে এ এক অনন্য পরিবেশ সৃষ্টি করে, যা সমস্ত ভক্তের মনকে শান্তিময় করে তোলে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও ওমকারেশ্বর অপরূপ। এখানকার ছোট ছোট ঘাট, প্রাচীন স্থাপত্য এবং দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন মন্দির এই স্থানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আজ আমার লক্ষ্য ছিল ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করা এবং পঞ্চপাণ্ডব সহ বিভিন্ন ঋষিমুনির সাধনা ক্ষেত্র মান্ধাতা দ্বীপ পরিক্রমা করা। আজকের যাত্রা শুরু করি আরেক জ্যোতির্লিঙ্গ উজ্জয়িনী মহাকাল থেকে। আমি গত দুটো পর্বে উজ্জয়িনী মহাকাল মন্দির সহ এখানকার সমস্ত দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দর্শন করাতে পেরেছি। যারা এখনো পর্যন্ত সেই পর্ব দেখে উঠতে পারেননি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। এখন এই হোটেল থেকে লাগেজ নিয়ে একদম বেরিয়ে যাচ্ছি। এখন যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে এবারে সোজা চলে যাব ওমকারেশ্বর মন্দির। হোটেলের সামনে থেকে একটা টোটো ধরে চললাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের দূরত্ব 5 কিলোমিটার। টোটোতে আমার একার জন্য ভাড়া পড়ল 50 টাকা। এই এসে পৌঁছে গেছি হরিফটকে। এখান থেকে শেয়ারে কিন্তু গাড়ি ছাড়ে সোজা ওমকারেশ্বর যাওয়ার জন্য। এই গাড়ির ভাড়া পড়ছে 350 টাকা করে। এটা হচ্ছে নন এসি আর্টিকা গাড়ি, আর 300 টাকার গাড়িও আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু সরাসরি বাস যায়, বাসে ভাড়া পড়ে হচ্ছে 220 টাকা করে। আমি এই গাড়িতেই যাব শেয়ারে। চলুন গিয়ে বসা যাক। এই গাড়িগুলোতে ভাড়া পড়ে 300 টাকা করে, আর এসি গাড়িতে ভাড়া পড়ে 400 টাকা করে। আর ওই যে দূরে বাস আছে, বাস ইন্দোর হয়ে ওমকারেশ্বর যায়। আর্টিকা গাড়িতে 6 জন হতেই গাড়ি ছেড়ে দিল। এইখান থেকে ওমকারেশ্বরের দূরত্ব প্রায় 135 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা মতো। আমরা গাড়িতে বসে মধ্যপ্রদেশের চাষাবাদ দেখতে দেখতে এগোতে থাকলাম। এখানে এখন প্রচুর গমের চাষ হয়েছে দেখলাম। প্রায় 2 ঘন্টা গাড়ি চলার পর তেজরিনগর বলে একটা জায়গাতে আমাদেরকে লাঞ্চ ব্রেক দিল। লাঞ্চ ব্রেকের পর গাড়ি ছাড়তেই পাহাড়ি পথ ধরল। এই জায়গাটার নাম ভেরুঘাট। জায়গাটা বেশ সুন্দর। একদিকে পাহাড়ের চড়াই আর অন্যদিকে পাহাড়ের ঢাল। এখন শীতের পর, তাই চারদিক শুকনো। বর্ষার পরে এদিকে সৌন্দর্য আলাদা এক মাত্রা পায়। দেখতে দেখতে ড্রাইভার আমাদেরকে মূল রাস্তা ছেড়ে অন্য একটা পথ ধরল। এদিকে রাস্তাটা নতুন তৈরি করা হচ্ছে। পাহাড়ের সুড়ঙ্গ কেটে পথ এগিয়ে গেছে সামনের দিকে। দেখেই বোঝা যাচ্ছে কাজ চলছে। সুড়ঙ্গের কাজ এখনো অনেকটা বাকি, তবুও এ পথে কিছু কিছু গাড়ি চলছে। আমরা একটার পর একটা সুড়ঙ্গ পেরিয়ে এগিয়ে চললাম। এই রাস্তাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে উজ্জয়িনী থেকে ওমকারেশ্বর আসতে
60 কিলোমিটার রাস্তা, অর্থাৎ 1.5 ঘন্টা সময় কম লাগবে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমরা এই যাত্রায় প্রথম নর্মদা নদীর দেখা পেলাম। এই জায়গাটার নাম গোমুখ ঘাট। আমরা ব্রিজের ওপর দিয়ে এগোতে থাকলাম। নর্মদা পরিক্রমাবাসীরা এইভাবে কিন্তু ব্রিজ পেরিয়ে যেতে পারেন না, তাদের জন্য আলাদা পথ। আমি পথের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। একইভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমরা ওমকারেশ্বরের প্রবেশদ্বার পেরিয়ে এলাম। এখন বাজে বিকেল 4:30। এই এসে পৌঁছে গেলাম ওমকারেশ্বরের যে পুরনো বাস স্ট্যান্ড আছে সেই জায়গাটাতে। অনেকটা তাড়াতাড়ি এসেছি, অনেকটা তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি আসবো ভাবতে পারিনি, কারণ আমাদের ড্রাইভার সাহেব যে রাস্তা দিয়ে নিয়ে এসছে সেই রাস্তাতে প্রায় 60 কিলোমিটার মতন ডিস্টেন্স কমেছে। চলুন এরপরে এখান থেকে লাগেজ নিয়ে সোজা যাব মন্দিরের কাছে, ওখানে গিয়ে আজকে রাত্রে থাকবো। বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই চলে এলাম মন্দিরের কাছে, শ্রী সর্বভারতীয় দশেরা সমাজ ধর্মশালাতে। ঢুকে পড়লাম অফিসে। কথাবার্তা বলে একটা ঘরের ব্যবস্থা করে নিলাম। আমার জন্য এই ঘরটা পেলাম। 4 জন থাকতে পারে, এসি রুম, ভাড়া পড়ল 1,500 টাকা। ওয়াশরুমে গিজার সহ সুন্দর ব্যবস্থা। হোটেলের লাগেজ রেখেই চলে এলাম মা নর্মদার তটে। বিকালের আলোয় এই স্থানের সৌন্দর্য তখন আরও বেড়ে গেছে। আমি আজ এখান থেকেই বাবা ওমকারেশ্বরকে প্রণাম জানালাম আমাকে এই স্থানে নিয়ে আসার জন্য। রাতের বেলা আমাদের ধর্মশালা থেকে মন্দিরের এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছিলাম, এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে দিলাম। তারপরে রাতে ঘুম। পরের দিন খুব সুন্দর একটা সকাল দিয়ে আমার দিনটা শুরু হলো। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। আমি এই ধর্মশালা থেকে বেরিয়ে পড়লাম। আজকে সারাটা দিন এই ওমকারেশ্বর তীর্থভূমিতে যতগুলো আধ্যাত্মিক জায়গা আছে সব কটা ঘুরে দর্শন করব। চলুন তাহলে বেরোনো যাক। ধর্মশালার সামনে থেকেই মন্দির যাওয়ার রাস্তা। এগিয়ে চললাম সেই রাস্তা ধরে। এবারে নর্মদা নদীর ওপরে সেতু পেরিয়ে চললাম মান্ধাতা দ্বীপে। নর্মদে হার। এগিয়ে চললাম মন্দিরের দিকে। কিছুটা নামার পরেই দেখতে পেলাম ভিআইপি দর্শনের জন্য অনলাইন টিকিট কাউন্টার। 300 টাকা দিয়ে এখান থেকেই অনলাইনে টিকিট করা যাবে তাড়াতাড়ি দর্শন করার জন্য। এখন এখানে ভিড় কম, তাই আমি সাধারণ লাইন দিয়েই দর্শন করব বলে ঠিক করলাম। ব্রিজটা পেরিয়ে যে টিকিট কাউন্টারটা রয়েছে সেখান থেকে সিঁড়ি দিয়ে একটুখানি নেবে বেশ কিছুটা হেঁটে আসতে হবে। চলুন, খুব ভালো লাগছে কিন্তু। চলার পথে একটা দোকান থেকে আমি পুজোর ডালা কিনে নিলাম। ঢুকে পড়লাম মন্দির যাওয়ার প্রবেশদ্বার দিয়ে। যাওয়ার পথে মন্দিরের সব ব্যবস্থা দেখেই বুঝতে পারছিলাম এখানে শ্রাবণ মাস থেকে পুরো শীত পর্যন্ত কীরকম ভিড় হয়। আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকলাম। ওপর থেকে নিচে বয়ে যাওয়া মা নর্মদার সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয়। আমিও ধীরে ধীরে মন্দির যাওয়ার রাস্তা ধরে এগোতে থাকলাম। সত্যিই খুব সুন্দর ব্যবস্থা। এত সুন্দরভাবে রাস্তা তৈরি করা, যেতে কোনো অসুবিধা হবে না, যে কোনো বয়সী মানুষ কিন্তু যেতে পারবে। খুব সুন্দর ব্যবস্থা। পরের বাঁকেই আমি মন্দির যাওয়ার শেষ প্রান্তে পৌঁছে গেলাম। তখন এখানে অনেক ভক্তজন লাইনে দাঁড়িয়ে আছেন। আমিও লাইন ধরে আস্তে আস্তে এগোতে থাকলাম।
এই হলো ওমকারেশ্বর মন্দির। এর ভেতরেই বাবা মহাদেবের জ্যোতির্লিঙ্গ রূপ বাবা ওমকারেশ্বর অধিষ্ঠান করছেন। আমি আরও একটু এগিয়ে যেতেই মূল মন্দিরের পাশে ওঙ্কার পার্বতীশ্বর মহাদেব দর্শন করলাম। এরপরেই দর্শন করলাম শনি মহারাজকে। মূল মন্দিরের পাশ দিয়ে লাইন তখন এগিয়ে চলেছে মন্দিরের প্রবেশদ্বারের দিকে। যত এগোচ্ছি ভক্তরা বাবা মহাদেবের ধ্বনি দিতে থাকলেন। ক্রমশ পৌঁছে গেলাম মন্দিরের প্রবেশদ্বারের সামনে। ততক্ষণে মন ব্যাকুল হয়ে উঠেছে কতক্ষণে তার দর্শন পাব এই আশায়। এই ব্যাকুলতা যে শুধু আমার একার তা নয়, এখানে উপস্থিত সমস্ত ভক্তের। আর তার বহিঃপ্রকাশ বাবা মহাদেবের ধ্বনির উদ্দীপনার মধ্যে দিয়ে। প্রাচীনকালে সূর্যবংশীয় রাজা মান্ধাত্তা এখানে কঠোর তপস্যা করেন। তখন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন এবং এই স্থানকে পবিত্র করেন। প্রথমে এই স্থান ছিল প্রাকৃতিক তীর্থ ও শিবলিঙ্গ। বর্তমানে মূল মন্দিরের কাঠামো 11শো শতাব্দীতে নির্মিত হয়েছিল। সেটি তৈরি করেন মালওয়ারার পরমার রাজবংশ। 13 শতাব্দীতে মুসলিম আক্রমণে মন্দির ক্ষতিগ্রস্ত হয়, তবে সম্পূর্ণ ধ্বংস হয়নি। পরবর্তীকালে 18শো শতকে মারাঠা যুগে মন্দিরটি নতুন করে পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। শুরু করেন রানী গৌতমাবাই হোলকার এবং সম্পূর্ণ করেন বিখ্যাত ধর্মপ্রাণ রানী অহল্যাবাই হোলকার। অনেকের মতে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং নর্মদা নদীর মূল ভূখণ্ডে অবস্থিত মামলেশ্বর মন্দির, এই দুই মন্দির একসঙ্গে পূর্ণ জ্যোতির্লিঙ্গের প্রতীক। গর্ভমন্দিরে ছবি তোলা যায় না, তাই আপনাদেরকে এইটুকু ভাবেই দেখাতে পারলাম। বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। প্রচুর মানুষের ভিড়, তা সত্ত্বেও কিন্তু এত সুন্দরভাবে দর্শন করতে পারবো তা আমি ভাবতেই পারিনি। গর্ভগৃহে তো ছবি তোলার কোনো অনুমতি নেই, তাই জন্য গর্ভগৃহ দেখাতে পারলাম না। গর্ভগৃহে বাবা ওমকারেশ্বর অধিষ্ঠান করছেন, তাকে দেখা মাত্রই যে মনে যা শান্তি পেলাম, অকল্পনীয় অকল্পনীয়। সত্যি বলতে কি বলেন তো, গর্ভগৃহে ঢোকা মাত্রই যে শক্তি অনুভব করলাম সেটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। এখানে আসলে তবে বোঝা যায় যে আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু কোন মাত্রায় এখানে অবস্থান করছে। অপূর্ব অপূর্ব, এই যে কী শক্তি আছে। মন্দির থেকে যখন বেরোচ্ছি তখন অকল্পনীয় এক শান্তি নিয়ে বেরোতে পারছি। অপূর্ব দর্শন। আপনারা যারা পারবেন তারা অবশ্যই করে একবার এসে ওমকারেশ্বর দর্শন করে যান, বুঝতে পারবেন এর আধ্যাত্মিক অনুভূতি। অকল্পনীয় শক্তি, অকল্পনীয়। মনে বড় তৃপ্তি নিয়ে আমি এখান থেকে এখন বেরোচ্ছি। মন্দিরে ভক্তরা বিভিন্ন উদ্দেশ্যে পূজা অর্চনা করছেন। জানলাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে জলাভিষেক করার জন্য 3100 টাকা খরচ হয়। এবারে এগোলাম মহাকালেশ্বর দর্শনে। মন্দিরটি বহু প্রাচীন, দেখলেই বোঝা যায়। পাথরের ওপর পাথর দিয়ে কারুকার্য করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। ভেতরে লিঙ্গরূপে স্বয়ং বাবা মহাকাল অধিষ্ঠান করছেন। পাশে একটা প্রাচীন প্রাসাদ রয়েছে। মনে করা হয় এই স্থানেই রাজা মান্ধাত্তা থাকতেন। এখান থেকে মা নর্মদাকে দেখতে খুব সুন্দর লাগে।
চলুন, এরপরে এখানে প্রায় 7.5 কিলোমিটার একটা পরিক্রমা আছে, যেখানে ওমকারেশ্বরের সমস্ত আধ্যাত্মিক স্থানগুলো আমরা দর্শন করব। চলুন বেরোনো যাক। বেরিয়ে এলাম মন্দির চত্বর থেকে। সকাল থেকে উপোস ছিলাম পুজো দেব বলে। এবারে খাওয়ার জন্য একটা দোকানে চলে এলাম। দেখলাম পোহা পাওয়া যাচ্ছে। 20 টাকাতে 1 প্লেট পোহা খেলাম। এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। হাঁটা লাগালাম মান্ধাতা পর্বত পরিক্রমার জন্য। পথের পাশ দিয়ে শান্তভাবে বয়ে চলেছে পুণ্যতোয়া মা নর্মদা। তার দর্শনেই মনে শক্তি চলে এলো পরিক্রমার জন্য। একদিকে উঁচু পাহাড় আর সামনে চলার পথ ঠিক এই রকম। পথ চলতে কষ্ট আছে যে এইরকম চড়া গরমের মধ্যে, কিন্তু এখানে যা প্রাকৃতিক সৌন্দর্য দেখছি তাতে কিন্তু পরিশ্রম বলে মনে হচ্ছে না, মনে একটা আলাদা আনন্দ পাচ্ছি। চলুন যাওয়া যাক। এই সামনেই হচ্ছে কেদারেশ্বর মন্দির। চলতে চলতে সামনে দেখলাম কয়েকজন নর্মদা পরিক্রমাবাসীকে। এনারা হেঁটে মা নর্মদার পরিক্রমা করছেন। এই যাত্রার দূরত্ব প্রায় 3500 কিলোমিটার। সময় লাগবে 3 থেকে 4 মাস মতো। नर्मदे हार। आप लोग कहाँ से? हम सीहोर जिले के हैं। आप पूरा पैदल परिक्रमा कर रहे हो? हाँ परिक्रमावासी। हाँ, पूरा तो नहीं किया लेकिन कुछ 700 किलोमीटर किया था। 100 किलोमीटर? 700। 700 किलोमीटर। हाँ, ये फुलपानी start गाड़ी से आधी निकाल दी थी, आधी रह गई थी, आधी एक हिस्सा रह गई थी, 2 हिस्सा निकाल दी थी। आप लोग स्टार्ट कहाँ से किए? बाबरी घाट। बाबरी घाट से। আর একটু এগোতেই পৌঁছে গেলাম কেদারেশ্বর মন্দিরে। প্রতি বছর বর্ষার সময় এই সব রাস্তা ভেঙে যায়। এই হলো সুপ্রাচীন কেদারেশ্বর মন্দির। এই মন্দিরে স্বয়ং মহাদেব কেদারেশ্বর রূপে পূজিত হচ্ছেন। কেদার মানে ক্ষেত্র বা পবিত্র ভূমি, আর এই কেদারেশ্বর হলেন কর্মক্ষেত্রে শুদ্ধতা ও ধর্ম পালন করার প্রতীক। আমি বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। মা নর্মদার তীর ধরে এগোতে এগোতে তারপরে কিছু দূর আসার পর রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেল। একটা বাঁদিকে যাচ্ছে এই দিকে, আর একটা যাচ্ছে ডান দিকে এই দিকে। এবারে উদ্দেশ্য হচ্ছে বা আমার লক্ষ্য হচ্ছে যে আমি মুক্তেশ্বর মন্দির যাব। এবার মুক্তেশ্বর মন্দির কিন্তু বাঁদিকে রাস্তা ধরে যেতে হবে। ওখানে আবার মা নর্মদার কাছে সঙ্গম আছে। তাহলে চলুন আমরা এগিয়ে যাই। যেতে যেতে কয়েকজন ছাত্রীকে দেখতে পেয়ে একটু অবাক হলাম। দেখলাম পাশেই রামকৃষ্ণ মিশন রয়েছে। এখানেই স্কুলে শিক্ষাদান করা হয়। আমি পরিক্রমার পথ ধরে এগোতে থাকলাম। কিছু দূর আসতেই পৌঁছে গেলাম সঙ্গম অঞ্চলে। এখন সবার প্রথমে সঙ্গমে যাই। মাঝের সরু রাস্তা ধরে এগিয়ে চললাম। চলার পথে নর্মদেশ্বর মহাদেবকেও দর্শন করলাম। এই স্থানই হল মূল সঙ্গম স্থান। এই ওমকারেশ্বর অঞ্চলে নর্মদা নদীর দ্বিখণ্ডিত হয়ে মাঝখানে মান্ধাত্তা দ্বীপের সৃষ্টি করেছে। আবার এই জায়গাতেই তার দুটো জলের ধারা এসে মিশে গেছে। জয়। এই এসে পৌঁছে গেছি মা নর্মদার সঙ্গমস্থলে। মা নর্মদা এই যে আমার সামনে দিক দিয়ে আর বা আমার পেছন দিক দিয়ে
এই দুদিক দিয়ে মা নর্মদা প্রবাহিত হয়ে এসে এইখানে আবার সঙ্গম হচ্ছে। আমার এই যে পেছন দিকটা, এই দিকটা হচ্ছে অমরকণ্টক, আর সামনের এই দিকটা এটা হচ্ছে মহেশ্বরের দিক। চলুন সঙ্গমে যাওয়া যাক। এই অঞ্চলে আরও একটি ছোট্ট নদী কাবেরী নদী এসে মিশেছে। তবে এই কাবেরী নদী দক্ষিণ ভারতের কাবেরী নদী নয়, এটি স্থানীয় ছোট একটা নদী। তবে এই নদীর সঙ্গম চোখে পড়ার মতন বিশাল সঙ্গম নয়। আমরা মূলত নর্মদা নদীর দুই ধারাকেই দেখতে পাই। এই সঙ্গম মা নর্মদার নিজস্ব শক্তির মিলন ক্ষেত্র। তাই এই সঙ্গমকে অত্যন্ত পবিত্র বলে ধরে নেওয়া হয়। বিশ্বাস করা হয় এখানে স্নান ও পুজো করলে পাপ ক্ষয় হয়। আমরা নর্মদাকে মা বলি, অথচ মায়ের যে ন্যূনতম সম্মানটুকু সেইটুকু কি আমরা দিতে পারছি? মাকে এইরকমভাবে আমাদের ফেলে যাওয়া জামা কাপড় দিয়ে তাকে নোংরা করছি। আমার আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, আমাদের ভারতবর্ষের যত নদী আছে সমস্ত নদীকে আমরা মাতৃরূপে দেখি, তাকে আমরা মায়ের সমান একটা জায়গায় বসিয়ে রেখেছি। তাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের সমস্ত ভারতবাসী। আপনারাও চেষ্টা করুন। অনেক মানুষ, অর্থাৎ কোটি কোটি মানুষ কিন্তু ভারতবর্ষের সমস্ত নদীকে মায়ের রূপে দেখেন। তারাও যেমন চেষ্টা করেন মাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করব ভারতবর্ষের সমস্ত নদীকে আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, মায়ের গর্ভে অর্থাৎ নদী গর্ভে কোনো রকম পরিত্যক্ত জামা কাপড় ফেলে যাবেন না। এটা নিয়ে পাশে ডাস্টবিন আছে, সেখানে নিয়ে গিয়ে ফেলুন। এটা আমার তরফ থেকে কেন, অনেক মানুষের তরফ থেকে এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এই স্থানেই মা নর্মদার জলের ধারার থেকে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট নর্মদেশ্বর শিবলিঙ্গ পাওয়া যায়। আমি সঙ্গম থেকে উঠে চললাম মুক্তেশ্বর মন্দির দর্শনে। সঙ্গমের ঠিক একটু ওপর দিকেই আছে ঋণ মুক্তেশ্বর মন্দির, অর্থাৎ মুক্তেশ্বর মন্দির। এই যে, চলুন দর্শন করে আসা যাক। ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই মন্দির, আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। ঋণ মানে শুধুমাত্র টাকা পয়সা দেনা নয়। হিন্দু দর্শনে 3 ধরনের ঋণের কথা বলা হয়। প্রথমটি হলো দেব ঋণ, অর্থাৎ ঈশ্বরের কাছে ঋণ। দ্বিতীয়টি হলো পিতৃঋণ, অর্থাৎ পূর্বপুরুষদের কাছে ঋণ। আর 3 নম্বর হলো ঋষি ঋণ, অর্থাৎ গুরু ও জ্ঞানদাতার কাছে ঋণ। বিশ্বাস করা হয় এই মন্দিরে ভগবান শিবের পুজো করলে এই 3 ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্যই তো তিনি ঋণ মুক্তেশ্বর। তিনি ভক্তদের দুঃখ, বাধা ও কর্মফলের বন্ধন থেকে মুক্ত করেন। ভক্তরা নিজেদের অর্থনৈতিক সমস্যা দূর করতে, পারিবারিক বাধা কাটাতে এবং কর্মজীবনে উন্নতির জন্য এই পুণ্যভূমিতে এসে পুজো করে থাকেন। মন্দির চত্বরে রয়েছে দ্বারকাধীশ মন্দির এবং পশুপতিনাথ মন্দির। বহু প্রাচীন মন্দির, এখানে আসলে দর্শন করলে তখন বোঝা যায় আমাদের সনাতন ধর্ম কত প্রাচীন। অপূর্ব দর্শন হলো, খুব সুন্দর এক আধ্যাত্মিক পরিবেশ, একদম শান্ত নিরিবিলি, খুব সুন্দরভাবে দর্শন করলাম। আমার তরফ থেকে একটা অনুরোধ রইল, আপনারাও পারলে একবার চলে আসুন, এই সমস্ত স্থান দর্শন করে যান। যা অনুভূতি পাবেন, যা কল্পনা অতীত, অপূর্ব অপূর্ব। চলুন এরপরে আমরা যাই গৌরী সোমনাথ মন্দির দর্শন করতে। এখান থেকে পায়ে হেঁটে বোধহয় 1 থেকে 1.5 কিলোমিটার মতন হবে। চলুন বেরোনো যাক। মন্দির থেকে বেরিয়ে হেঁটে চললাম পাহাড়ের উপর দিকে। মা নর্মদার পাশে
জঙ্গলময় পরিবেশের মধ্যে দিয়েই আমাদের চলার পথ। সামনে একটা প্রবেশদ্বার দেখতে পেলাম। প্রবেশদ্বার দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। এই সমস্ত রাস্তা কিন্তু পরিক্রমাবাসীদের পায়ে চলা পথ। তারা যে পায়ে হেঁটে পুরো নর্মদা মাকে পরিক্রমা করেন, এ হচ্ছে শিবতত্ত্বের পরিক্রমা। বহু কঠিন এক যাত্রাপথ, বড় সাধনা। গৃহীরা খুব কমই পারে, এটা একদম বাস্তব কথা। তবে আমি যতটুকু সম্ভব পার্টে পার্টে করার চেষ্টা করছি। এর আধ্যাত্মিক অনুভূতিটাই একদম আলাদা। কষ্ট বলে মনে হয় না। হ্যাঁ, শারীরিক কষ্ট কিছুটা তো থাকবেই, এটা একদম বাস্তব, কিন্তু তার সঙ্গে মনের যে আনন্দ পাওয়া যায় এ অকল্পনীয়। খুব সুন্দর একটা যাত্রা। আরও কিছুটা পথ হেঁটে আসার পর পৌঁছে গেলাম গৌরী সোমনাথ মন্দির চত্বরে। এই হলো সুপ্রাচীন গৌরী সোমনাথ মন্দির। মন্দিরের প্রবেশদ্বারের সামনেই বিরাট আকারে নন্দী মহারাজ অধিষ্ঠান করছেন। ধীরে ধীরে ঢুকে পড়লাম 3 তলা বিশিষ্ট মূল মন্দিরে। প্রথম তলায় রয়েছে গৌরী সোমনাথ। গৌরী মানে মা পার্বতী এবং সোমনাথ মানে শিব, অর্থাৎ এটি শিব ও শক্তির মিলন ক্ষেত্র। এই শিবলিঙ্গ অলৌকিক এক শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ অনেকটা বড় এবং কালো পাথরে তৈরি। জনশ্রুতি আছে একসময় এই শিবলিঙ্গ এতটাই স্বচ্ছ ও জ্যোতির্ময় ছিল যে এর মধ্যে তাকালে ভবিষ্যৎ দেখা যেত। অনেক রাজা সম্রাটরা নিজেদের ভাগ্য জানতে এখানে আসতেন। কথিত আছে এক অহংকারী রাজা ভবিষ্যৎ দেখে আতঙ্কিত হয়ে শিবলিঙ্গটিকে ক্ষতিগ্রস্ত করেন। ফলে এর অলৌকিক ক্ষমতা লুপ্ত হয়ে যায়। পাশের খাড়া সিঁড়িপথ ধরে চললাম 2য় তলাতে। এখানে কোটেশ্বর মহাদেব অধিষ্ঠান করছেন। এই মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি। বিশ্বাস করা হয় এখানে বহু ঋষিমুনিরা সাধনা করেছেন এবং এই গৌরী সোমনাথ মন্দির সেই সাধনার শক্তিকে ধারণ করে রয়েছেন। তাই তো এখানে ধ্যান করলে দ্রুত একাগ্রতা বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। এবারে চললাম 3 তলাতে। ধীরে ধীরে উঠতে থাকলাম এতটাই খাড়া সিঁড়ি বলে। তিন তলাতেও বাবা মহাদেব পূজিত হচ্ছেন। বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে নামতে থাকলাম। নাবার সময় খেয়াল করলাম দেওয়ালে আলোর জন্য প্রদীপ রাখার জায়গা এবং গর্ভমন্দিরে জিনিসপত্র রাখার জন্য তাক করা রয়েছে। বহু প্রাচীন মন্দির দেখলেনই তো, খুব ভালো লাগলো। আর এখানকার আমাদের প্রাচীন যে স্থাপত্যকলা তাকে সত্যি সম্মান জানাতে হয়। কত উঁচু মন্দির, একদম এক পাথরের ওপর পাথর সাজিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে। চলুন, এর পরেই আছে লেটেওয়ে হনুমানজি, এর সামনেই একদম, সেটা দর্শন করি। চলে এলাম লেটেহুয়ে হনুমানজির মন্দিরে। এখানে হনুমানজি বিশ্রামরত অবস্থায় রয়েছেন, আর তার নিচের দিকে রয়েছে রাবণের ভাই অহিরাবণের কুলদেবী পাতাল দেবী। আমি হনুমানজিকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম।
এরপরে আমরা চললাম সিদ্ধিনাথ মন্দির দর্শন করতে। এখন বাজে বেলা প্রায় 2টোর কাছাকাছি। এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 36°C। প্রচণ্ড গরম, মানে খুব কষ্টদায়ক এই রোদ্দুরটা। আর সারাদিনের মধ্যে এখন যা ওয়েদার রয়েছে, 4 লিটার জল খাচ্ছি, তাতেও ঠোঁট মুখ ফেটে যাচ্ছে পুরো। এখানে এখন থেকে লু চালু হয়ে গেছে। এখন হচ্ছে মার্চ মাসের 2nd উইক, তাতেই এই অবস্থা। চলুন যাওয়া যাক। সামনে এগোতে দেখি পাহাড়ের ওপরে বড় সমতল মতন একটা জায়গায় কাজ চলছে। জানলাম এখানে বর্তমানে ওমকারেশ্বর করিডোর তৈরি করার কাজ চলছে। যেরকম বেনারসে উজ্জয়িনীতে করিডোর আছে, সেই রকমই এই জায়গাকে সাজিয়ে তোলা হচ্ছে। এখানে বিখ্যাত পণ্ডিত ও রাজনীতিবিদ চাণক্যের মূর্তি স্থাপন করা হয়েছে। আরও একটু এগোতেই এখানে ভগ্ন প্রাচীন প্রবেশদ্বার দেখতে পেলাম। সিঁড়িপথে পাহাড়ের নিচের দিকে এগিয়ে চললাম। আর একটু এগোতেই একটা প্রবেশদ্বার দেখতে পেলাম। এটা হলো পঞ্চসুরজ দ্বার। জনশ্রুতি আছে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের সময় যখন এখানে আসেন, তখন তারা এই দ্বার নির্মাণ করেছিলেন। এই দ্বারে বিভিন্ন দেবী মূর্তি খোদাই করে রাখা আছে। আগে এখানে মোট 5টি দ্বার ছিল। সেই দ্বারগুলোর অর্থ হলো মানুষের জীবনে 5টি আলো, অর্থাৎ জ্ঞান, শক্তি, ধর্ম, সত্য ও চেতনায় প্রবেশ করা। এই পথে আরও কিছুটা এগোনোর পর এই এসে পৌঁছে গেছি সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরে। দর্শন করে আসি। এ বহু প্রাচীন এক মন্দির। মান্ধাতা পর্বতের ওপরে অবস্থিত সিদ্ধেশ্বর মহাদেব মন্দির বা সিদ্ধিনাথ মন্দির আধ্যাত্মিকতার এক কেন্দ্রবিন্দু। সিদ্ধিনাথ মানে যিনি সিদ্ধি দান করে থাকেন। বিশ্বাস করা হয় এখানে ভগবান শিব নিজেই তপস্যা করেছিলেন। তাই এই স্থানকে সিদ্ধিক্ষেত্র বলা হয়। প্রাচীনকালে বহু ঋষি সন্ন্যাসীরা এখানে ধ্যান করতেন। তারা সাধনায় সিদ্ধিলাভ অর্থাৎ শক্তি অর্জন করেছিলেন। গর্ভমন্দিরে বাবা সিদ্ধিনাথ অধিষ্ঠান করছেন। তার দর্শন করা মাত্রই মনে এক আলাদা শক্তির অনুভূতি হলো। অনুভব করেছিলাম এই স্থানে আধ্যাত্মিক শক্তি কতটা রয়েছে। এই শক্তি এতটা গভীরভাবে অনুভব করেছিলাম যা খুব কম জায়গাতেই পাওয়া যায়। বহু প্রাচীন এই মন্দির দেখলেই বোঝা যায়। যোগ ও তন্ত্র সাধনার জন্য এই স্থান খুবই শক্তিশালী বলে মানা হয়। মন্দিরটি বহু খোদাই করা পাথরের স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। প্রতিটি স্তম্ভে সূক্ষ্ম কারুকাজ করা রয়েছে। বহু প্রাচীন এই মন্দির। মন্দিরের সামনের অংশে ছাদ বলে অবশিষ্ট কিচ্ছু নেই। অনেকটা অংশ এখানে খোলা। মনে হয় যেন প্রকৃতির মধ্যেই মন্দির দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের নিচে হাতির সারি খোদাই করা রয়েছে। এটি শক্তি ও স্থিতিশীলতার প্রতীক। প্রচুর ভক্ত এখানে এসে বাবা সিদ্ধেশ্বর মহাদেবকে দর্শন করেন এবং তাদের মনস্কামনার কথা জানিয়ে যান। এখানে পাহাড়ের নির্জনতা, মা নর্মদার পবিত্র শক্তি এবং মহাদেবের উপস্থিতি, এই তিনের মিলনে এই স্থান এনার্জি স্পট বা আধ্যাত্মিক শক্তিক্ষেত্র হয়ে উঠেছে। ঐতিহাসিকদের মতে এই মন্দির 1100 শতকের মধ্যে পরমার রাজবংশের সময় তৈরি হয়েছিল। পরবর্তীকালে মারাঠা শাসনকালে অহল্যাবাই হোলকার এই মন্দিরকে সংস্কার করেছিলেন। আজকের এই ওমকারেশ্বর দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে।
এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকমই বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য। আমি এই পুণ্যভূমিতে বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। কিছুটা এগোতেই দূরে মা নর্মদার ওপরে তৈরি হওয়া ওমকারেশ্বর বাঁধ দেখতে পেলাম। সিঁড়িপথে নেমে চললাম আমার পরবর্তী গন্তব্য মামলেশ্বর মন্দির দর্শন করা। ওই যে সামনে যে ঝুলা পুল দেখা যাচ্ছে, ওই পুল পেরিয়ে মা নর্মদার মূল ভূখণ্ড তটে মামলেশ্বর মন্দিরে পৌঁছতে হবে। ঝুলা পুল দিয়ে এগোতে থাকলাম। ওই যে ওমকারেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, আমরা ওখান থেকেই মান্ধাতা পর্বতের পরিক্রমা শুরু করেছিলাম। এখন বাজে বিকেল 4টে, মানে আমার মোটামুটি প্রায় 4.5 ঘন্টা মতন সময় লেগেছে এই 7.5 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে আর বিভিন্ন মন্দির দর্শন করতে। চলুন যাওয়া যাক মমলেশ্বর মন্দির দর্শনে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মন্দিরের সামনে। ওমকারেশ্বরে ওমকারেশ্বর মহাদেব মন্দির এবং এই মমলেশ্বর মহাদেব মন্দির, দুই মন্দির মিলিয়েই সম্পূর্ণ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রকাশ বলে অনেকেই মনে করে থাকেন। তাই ওমকারেশ্বর মন্দির দর্শনের পর মমলেশ্বরে মন্দির দর্শন না করলে সম্পূর্ণ জ্যোতির্লিঙ্গ দর্শনের ফল পাওয়া যায় না বলে বিশ্বাস করা হয়। আমিও এগিয়ে চললাম বাবা মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের আশায়। সবাই বাবা মহাদেবের ধ্বনি দিতে দিতে এগিয়ে চললেন। এই মামলেশ্বর বা অমলেশ্বর মন্দির ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দ্বৈত রূপ। আস্তে আস্তে আমি গর্ভ মন্দিরের কাছে পৌঁছে গেলাম। গর্ভগৃহে ছবি তোলা যায় না, তাই আমি গর্ভগৃহ দেখাতে পারলাম না। এই সামনের দরজাটা, এর ভেতরেই গর্ভগৃহ। অমল শব্দের অর্থ হল নির্মল বা পবিত্র, আর মমলেশ্বর হলেন যিনি সমস্ত পাপ ও অশুদ্ধতাকে দূর করে আত্মাকে নির্মল করেন। বিশ্বাস করা হয় অমলেশ্বর দর্শনে মানুষের পাপ ধুয়ে যায়। পুরাণ মতে এই স্থান শক্তি ক্ষেত্র, আর এখানে মা নর্মদা এবং স্বয়ং মহাদেব একসঙ্গে থাকায় এর আধ্যাত্মিক শক্তি দ্বিগুণ। ওমকারেশ্বর আর মমলেশ্বর হল একই শক্তির দুই রূপ। ওমকারেশ্বর হল শক্তি, আর মমলেশ্বর হল সেই শক্তির নির্মল রূপ। মমলেশ্বর মহাদেব মন্দিরও খুব ভালোভাবে দর্শন করলাম। এবারে চলুন এখান থেকে বেরিয়ে যাব ওমকারেশ্বর ঘাটে, যেখানে সন্ধ্যা আরতি হবে সেই জায়গাটাতে। হাঁটতে হাঁটতে চলে এলাম অমলেশ্বর ঘাটে। বিকেলবেলা এই জায়গাটা বেশ সুন্দর লাগে। ইচ্ছে হলে এখান থেকে বোটে করে মা নর্মদার কোলে ভেসে পড়া যায়। এখান থেকে ওমকারেশ্বর মন্দির খুব সুন্দর লাগে দেখতে। এরপরে হাঁটতে হাঁটতে চললাম মান্ধাতা পর্বতের ওমকারেশ্বর মন্দিরের নিচে কোটি তীর্থঘাট দর্শনে। ব্রিজ পেরিয়ে মন্দির যাওয়ার প্রবেশদ্বারের ডান দিক দিয়ে সিঁড়িপথে চললাম ঘাটের দিকে। ওখানেই আজ সন্ধ্যা আরতি দর্শন করব। কোটি তীর্থ অর্থাৎ অসংখ্য তীর্থের সমান পবিত্র স্থান। বিশ্বাস করা হয় এখানে স্নান করলে বহু জন্মের পাপ দূর হয়। এই কোটি তীর্থ ঘাট ওমকারেশ্বরের প্রধান ঘাট। সন্ধ্যা হতেই ঘাটে আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে। তখন আকাশ রাঙিয়ে দিয়ে সূর্যদেব অস্ত গেছেন, আর এখানকার পরিবেশ হয়ে উঠেছে স্বর্গীয় অনুভূতির এক স্থান। কিছু পরেই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হলো আরতি অনুষ্ঠান।
ভক্তরা মা নর্মদাকে প্রদীপ দান করতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মূল আরতি অনুষ্ঠান। আসুন আর কথা না বাড়িয়ে আরতি অনুষ্ঠানকে অনুভব করি। এই অনুষ্ঠান বেশ কিছুক্ষণ ধরে চলল। আজকে ওমকারেশ্বরে মা নর্মদার আরতি অনুষ্ঠানে যা প্রত্যক্ষ করলাম তা আমার জীবনে স্মরণীয় হয়ে রইল। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম ফেরার জন্য। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে আর এক তীর্থস্থানে। ততক্ষণের জন্য সবাইকে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।